রাজনীতির ওপরে এখন পরিবেশ নীতিকে নিয়ে আসা, তবেই যদি, কারণ আমাদের বাঁচতে পারলেই তো আমাদের রাজনীতি হবে। তো পরিবেশ নীতিটাকে এখন গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আসতে হবে। এটা তো এখন ক্যান্সারাস স্টেজে চলে গেছে। মানে এখন গ্লোবাল ওয়ার্মিং বললাম না, গত 20 বছরে যা টেম্পারেচার বেড়েছে তার আগের 100 বছরে সেই টেম্পারেচার তার থেকে কম বেড়েছিল। এটা নিয়ে আমরা বারবার সরব হয়েছি, কিন্তু নেপাল সরকার যেখানে এত ভূকম্পন হয়, যেখানে এত হরপাবার আসে, সেই একটা ভালনারেবল এরিয়া, নেপাল সরকারের উচিত ছিল প্রকৃতিটাকে সব থেকে প্রধান গুরুত্ব দিয়ে কাজ করা। 10টা গাছ কাটলে একটা গাছ লাগানো উচিত, সেখানে 10টা গাছ কেটে ফেলার পর একটা গাছ লাগানো হচ্ছে। এনভায়রনমেন্টাল ক্রাইম, আমরা এটাকে আমাদের ভাষায় বলবো পরিবেশগত অপরাধ। আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে গিয়ে আমরা যদি অবৈজ্ঞানিক কিছু কাজকর্ম করে ফেলি, তার ভুলের মাসুল তো আমাদের গুনতে হবে। এত বেশি পর্যটকের সংখ্যা নেপালে বেড়ে গেছে, এত গাড়ি বেড়ে গেছে, ডিজেল গাড়ি যাচ্ছে, এত জনসংখ্যা বেড়েছে, তার উপর ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হচ্ছে, সব মিলিয়ে কিন্তু নেপালের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেটা বিপর্যস্ত। আমাদের মতে ভারত, নেপাল এবং চীন যৌথভাবে যদি এই হরপা বানের ওপর, দেন গ্লেসিয়ার লেক আউটবাস্টের ওপর যদি কাজ করে, তাহলে মনে হয় ভালো হবে। স্যার, আমরা যেটা দেখছি যে নেপালে যে ভয়াবহ একটা ভূমিধস নামলো, বন্যা হলো, তাতে তো এত ক্ষয়ক্ষতি হলো, মানে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণ যদি একটু বলেন। এটা আমরা দীর্ঘ 4-5 বছর ধরে সাবধান করছি নেপাল সরকারকে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি নেপাল গেছিলাম, সেখানে আমি কথাও বলেছি। কথা হচ্ছে যে হিমালয় সংলগ্ন যত পার্বত্য অঞ্চল আছে, সেখানে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, যে পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, এবারে নেপালে গিয়ে দেখলাম সেই নেপালে বেশ ভালোই গরম, ঠান্ডা তো নেই। আর নেপালে 6তলা 7তলা বিল্ডিং তৈরি হচ্ছে। এছাড়া সমস্ত জায়গায় গাছ কাটা হয়েছে, আর অনেক জায়গায় হাইডেল পাওয়ার প্রজেক্ট হয়েছে। তো এই যে কনস্ট্রাকশন হচ্ছে অনেকটা আনসাইন্টিফিক মেথডে, অবৈজ্ঞানিক মেথডে যে হচ্ছে, আর প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, তার এফেক্টটা সরাসরি হিমালয়ের উপর পড়ছে। আমরা এই নেপাল থেকে একটা মাউন্টেন ভিজিট আমরা করেছিলাম বাই ইয়ার, ওটাকে বলা হয় হিমালয় দর্শন। তাতে আমরা যখন যাচ্ছি, আমরা পুরো হিমালয়ের ওপর দিয়ে আমরা যখন যাচ্ছি, দেখছি প্রত্যেকটা হিমালয়ের মধ্যে এত বেশি কার্বন ফুটপ্রিন্ট, কালো একটা সেডিমেন্ট ডিপোজিশন হয়েছে। তো সেইটা কি হয়, সূর্যের আলোকে শোষিত করে নেয়, মানে সূর্যের আলোটা রিফ্লেক্ট করে যেতে পারে না, এবং তখন থেকেই গরমকাল থেকেই এই হিমবাহগুলো গলতে আরম্ভ করে। তার ফলে কি হয়, হিমালয়ের নিজস্ব যে ব্যালেন্স সেটা হারাতে আরম্ভ করে, স্ট্রাকচারটা এলোমেলো হয়ে যায়। তারপরেই আসে বর্ষাকাল হঠাৎ। এবার অতিবৃষ্টির কারণে এই হিমালয়ের হিমবাহটা অনেক স্লিপারি হয়ে যায়, এবং যেখানে আগে বরফ গলে একটা জায়গায় জলও হয়েছিল, লেকের মতন হয়েছিল, সেইটা এবার বর্ষাকালে কোনোভাবে ধস নামলে, যদি কোনো বিরাট একটা বরফের চাই যদি এসে লেকের মধ্যে পড়ে, তাহলে সেই লেকটা আউটবাস্ট হয়। সেটাকেই আমরা বলছি GLOF, মানে গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড। ওটাকেই বলা হয় ফ্ল্যাশ ফ্লাড। তখন জলটা নিচের দিকে, যেটা খাড়াই নদী আছে সেইটা দিয়ে নিচের দিকে নামতে থাকে, এবং নামতে নামতে দেখা যায় যে আশেপাশের যে পাহাড়ে বনভূমি আছে, সেগুলো যেহেতু গাছ কাটা হয়েছে, তারও পাহাড়ের বলতে পারেন মাটির স্তরটা অনেক আলগা হয়ে গেছে। তো বৃষ্টির ফলে সেখান থেকে বড় বড় পাথর পড়ছে, এবার সেগুলো এসে নদীর ওপর পড়ছে। এবার যখনই এইখান থেকে হরপা বান এলো, সেটাও কিন্তু একটা জায়গায় দেখা গেল নদীটা সংকুচিত হয়ে গেছে। সুতরাং সেই জায়গাটা যখন জলটা এলো, তার স্পিডটা আরও বেড়ে গেল সংকুচিত হওয়ার ফলে। তারপরে এলো যেখানে আপনার জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেইখানে একটা যেমন বাঁধ দেওয়া হয়, ব্যারেজ করা হয়, তার উপরে এসে জলটা পড়লো। সব মিলিয়ে ওই কাদা মাটি, কনস্ট্রাকশন আর ঘর বাড়ি সব কিছু নিয়ে জলটা তারপর সমতলের দিকে এগিয়ে এলো। তো এখানে একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম জারি করা যায়, যেটা নেপাল, ভারত, চীন এরা মিলে করতে পারে। তার জন্য হচ্ছে যে কটা গ্লেসিয়ার লেক আছে, 46টা গ্লেসিয়ার লেক আছে, তিব্বতে আছে, নেপালে আছে,
কোনো জায়গায় 21টা আছে, 24টা আছে, এর উপরে আছে। সেই গ্লেসিয়াল লেকগুলোর ওপর অলরেডি চীন এটা নিয়ে কাজ করছে। সেখানে রিমোট সেন্সিং ডিভাইস প্লেস করা, তারপরেতে মনিটরিং করা, ড্রোন দিয়ে মনিটরিং করা, তারপর একটা থার্মাল এনার্জি, মানে লেকের জলটা, গ্লেসিয়ার লেকের জলটা কতটা গরম হয়েছে, কি বিপদ হতে পারে, পাহাড়ি হিমবাহ কতটা গরম হয়েছে, এইগুলো যদি আমরা মনিটরিং করি সময় মতো, তাহলে একটা আর্লি ওয়ার্নিং আমরা দিতে পারি, এবং সেইভাবে তাহলে আমাদের অনেকটা লোকের জীবন বাঁচানো সম্ভব, এত ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে অনেকটা কম করা সম্ভব। কারণ এত লোকের মৃত্যু হয়েছে, এখনও অনেক লোক মানে নিখোঁজ। তার প্রধান কারণ হচ্ছে যে মোবাইল টাওয়ারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কারোর খবর পাচ্ছি না। তো এইটা নিয়ে আমরা বারবার সরব হয়েছি, কিন্তু নেপাল সরকার যেখানে এত ভূকম্পন হয়, যেখানে এত হরপাবার আসে, সেই একটা ভালনারেবল এরিয়া, নেপাল সরকারের উচিত ছিল প্রকৃতিটাকে সবথেকে প্রধান গুরুত্ব দিয়ে কাজ করা, কিন্তু সেটা হয়নি। তো এখন আমাদের মতে ভারত, নেপাল এবং চীন যৌথভাবে যদি এই হরপা বানের ওপর, দেন গ্লেসিয়াল লেক আউটবাস্টের ওপর যদি কাজ করে, তাহলে মনে হয় ভালো হবে। আমরা দেখছি যে অনেক ভারতীয় পর্যটক তারাও কিন্তু ওখানে আটকে গিয়েছিলেন এবং অনেকেই নিখোঁজ ইতিমধ্যে। দেখুন, এগুলো তো আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। আমি যখন জানি বর্ষাকালে এরকমভাবে জলস্ফীত হতে পারে, গ্লেসিয়ার লেক আউটবাস্ট হতে পারে, গরমকালে হিমবাহ গলছে, আমরা দেখেছি যে গত 100 বছরে যা টেম্পারেচার রাইজ হয়েছে, সেটা দেখা যাচ্ছে গত 20 বছরে তার থেকে 3 গুণ বেশি টেম্পারেচার রাইজ হয়েছে। 100 বছরে 0.26 ডিগ্রি হয়েছিল, আর লাস্ট 20 বছরে 0.68 ডিগ্রি হয়েছে। তো এটা একটা বিপদের লক্ষণ। তাই জন্য আমরা বলছি কি, ওই ধর্ম তো আছেই, কৈলাস যাত্রা করেছে অনেকে পর্যটক গেছে, এমনি ঘুরতে গেছে, এই সময় ঘুরতে যায় অনেকে। কিন্তু এত বেশি পর্যটকের সংখ্যা নেপালে বেড়ে গেছে, এত গাড়ি বেড়ে গেছে, ডিজেল গাড়ি যাচ্ছে, এত জনসংখ্যা বেড়েছে, তার উপর ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হচ্ছে, সব মিলিয়ে কিন্তু নেপালের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেটা বিপর্যস্ত। অনেক ক্ষেত্রে তাহলে আপনি কি বলতে পারছেন যে এক্ষেত্রে অনেকাংশে দায়ী হচ্ছে পর্যটন শিল্প, অনেকাংশে দায়ী? ডেফিনেটলি এটা তো ম্যানমেড, এটা বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্রাইম। আমরা এটাকে আমাদের ভাষায় বলবো পরিবেশগত অপরাধ, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি পরিবেশের ভারসাম্য রক্ষা করার সমীক্ষা, সেটা না করে যেখানে সেখানে পাহাড়ের কোলে কোথায় আমার ভিউ ভালো হবে, কোথায় আমি এভারেস্টকে ভালো দেখতে পাবো, এবং এভারেস্টের মাথায় প্লেন নিয়ে ঘোরা হচ্ছে, তার থেকে যে একটা বায়ু দূষণ হচ্ছে, এটাও তো বোঝা উচিত। আজকে পুরো এভারেস্টের মাথা 8 ঘন্টা বিভিন্ন পর্যটকদের নিয়ে প্লেন ঘুরছে, তো সেখান থেকেও গরম হয়ে যাচ্ছে। তো এইগুলো মাথায় রাখা উচিত। প্রকৃতিকে যদি আমি মানে নেগলেক্ট করি, প্রকৃতিকে যদি আমি পাত্তা না দিই, প্রকৃতি তার জনরোষ যেভাবে আছড়ে পড়বে, মানে প্রকৃতি যেভাবে জনরোষে তার শিকার হবে, সেটা তো বলাই বাহুল্য। আমরা দেখেছি 2013 সালে কেদারনাথে যেরকম ভাবে ভূমিধস বা যে বন্যা নেমে এসেছিল, সেটাও কি ওই প্রাকৃতিক বিপর্যয়ের একটা কারণ? সব জায়গায় প্রাকৃতিক বিষয়, পাহাড়ের মাটি আলগা হয়ে যাচ্ছে, গরমে হিমবাহ গলছে, তারপরেতে যখন পাহাড়ের বরফের চাইগুলো গলে এসে নিচে পড়ছে, এবং গিরিখাতের মধ্যে একটা সরু জায়গার মধ্যে যেখানে একটা নদী উৎপন্ন হয়, সেখানে যদি পাথর জমে যায়, বরফের পাথর, সেখানে একটা লেক তৈরি হচ্ছে। এবার কোনো কারণে যদি বেশি বৃষ্টি হয়, বা আবার যদি লেকের উপর একটা বরফের চাই এসে পড়ে, তখন সেটা আউটবাস্ট হয়। কিন্তু এগুলো হতো না যদি আমরা টেম্পারেচারটাকে কম রাখতে পারতাম, যদি আমরা পর্যটকদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম, যদি ঘরবাড়ি আমরা বিজ্ঞানসম্মতভাবে করতে পারতাম, যদি আমরা গাছ কাটা কম করা হতো। গাছ কাটার ফলে এবং বিভিন্ন এই যে যেটা জল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, তার একটা ভাইব্রেশন, সেটা পাহাড় এবং হিমালয় এবং তার পার্বত্য অঞ্চল,
সেটাকে পুরোপুরি নড়িয়ে দিচ্ছে। তারপর তো মাঝে মাঝে নেপাল যেরকম জিও ক্লাইমেটিক কন্ডিশন, সেখানে তো ভূকম্পন প্রবণ জায়গা, সিসমিক এরিয়া যেভাবে আছে, তো সেইখানে আমরা দেখছি যেটা এককালে নেপাল একটা ভূকম্পন প্রবণ এলাকা, আবার হরপা বাঁধ যেখানে হয় সেখানে অনেক বেশি সজাগ থাকা উচিত। এই যে আধুনিকীকরণ, পাহাড়ে পর্বতে যেখানে অত্যাধুনিক আধুনিকীকরণের একটা কার্যক্রম চলছে, যেখানে পর্যটকদের আকর্ষণের জন্য, এটাও তো অনেকাংশে দায়ী। দেখুন, আমাদের কোস্টাল রেগুলেটরি জোন যেরকম আছে, সেরকম হিলসেরও একটা রেগুলেটরি জোন আছে, মাউন্টেনের ক্ষেত্রেও আছে। তো এইগুলোকে আমরা যদি রেগুলেটরি জোনগুলোকে না মানি, অর্থাৎ পাহাড়ের যত্রতত্ত্ব, পাহাড়ের যেখানটা ঢালু এরিয়া, সেইখানে যদি আমরা একটা বাড়ি তৈরি করে দিই, আমাদের দেখতে হবে পাহাড়ের যে রক আছে সেটা কতটা ব্যালেন্স করতে পারে। এমন একটা জায়গায় সয়েল টেস্ট না করে আমরা যদি বাড়ি করে দিই, এবং সেখানে পাহাড়ের সয়েল টেস্ট হয় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় বিপদটা আসছে। তো আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে গিয়ে আমরা যদি অবৈজ্ঞানিক কিছু কাজকর্ম করে ফেলি, তার ভুলের মাসুল তো আমাদের গুনতে হবে। এবং যারা পর্যটক তারাও অনেকাংশে দায়ী হয়, তারাও প্লাস্টিক ফেলে দিয়ে চলে আসে, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ সেখানে পাহাড়ে ফেলে দিয়ে চলে আসে। এটা আপনি খুব ভালো কথা বলেছেন, এটা মিডিয়া এখন খুব একটা বলছে না, এই সময় বলা উচিত ছিল। সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে অনেক প্লাস্টিক পড়ে যাচ্ছে, মানে ইভিন হিমালয়ে পড়ছে, পুরো যেখানে যেখানে বরফের আস্তরণ আছে প্লাস্টিক, সেইগুলো প্লাস্টিকটা অনেকটা কি করে সূর্যরশ্মির সাথে রিয়াকশান করে বরফগুলো গলিয়ে দিতে পারে। তো সেই প্লাস্টিক বা যত আবর্জনা আসছে সেটা তাড়াতাড়ি তাপমাত্রা শোষণ করে, তাপমাত্রা শোষণের ফলে এটা একটা বড় অন্যায় এটা। তো আমাদের দেখতে হবে যে পর্যটকরা যাচ্ছে যারা, তারা কতটা পরিবেশ রীতিনীতি মেনে কাজ করছে। কারণ আমরা দেখছি নেপালে অনেকটা খানিকটাই হয়েছে, যেমন নেপালে এখন ধূমপান নিষিদ্ধ, আমরা গিয়ে দেখলাম নেপালের রাস্তায় গুটকা পানের পিক ফেলা যায় না, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে দেখলাম অনেকটা গাছাড়া ভাব আছে, সেইটা নেপাল সরকারকে করতে হবে। এই যে স্যার, এই যে ভূমিধস, এই যে পাহাড় বিপর্যস্ত হচ্ছে, এক্ষেত্রে কি কোনো মানে কোনোভাবে রেহাই পাওয়া যায় বা কিছুটা কম হওয়া যায়, এরকম কিছু যদি আপনার থাকে? এটা তো এখন ক্যান্সারাস স্টেজে চলে গেছে, মানে এখন গ্লোবাল ওয়ার্মিং বললাম না, গত 20 বছরে যা টেম্পারেচার বেড়েছে তার আগের 100 বছরে সেই টেম্পারেচার তার থেকে কম বেড়েছিল। তো সেইখানে যেখানে 100 বছরে বেড়েছিল, 2000 সালের আগে 100 বছরে বেড়েছিল 0.26, সেখানে 2000 থেকে 2026 বছরে বেড়ে গেছে 0.68। তো তাপমাত্রা বাড়ছে এত বেশি, সেই অনুযায়ী আমাদের কাজকর্ম কিন্তু পরিবেশ রীতিনীতি ভেবে হচ্ছে না। আমরা একটা গাছ কাটলে যেখানে 10টা গাছ লাগানো উচিত, সেখানে আমরা একটা গাছ 10টা গাছ কাটছি, একটা গাছ লাগানো উচিত, সেখানে আমরা দেখা যাচ্ছে যে একটা গাছ লাগাচ্ছি কিন্তু আমরা 10টা গাছ কেটে ফেলছি। মানে এটা ঠিক উল্টো হচ্ছে, 10টা গাছ কাটলে একটা গাছ লাগানো উচিত, সেখানে 10টা গাছ কেটে ফেলার পর একটা গাছ লাগানো হচ্ছে। তো অ্যাফরেস্টেশন অ্যান্ড ডিফরেস্টেশন সেটা আমরা মানছি না। আমরা নির্মাণ কার্য যেটা হচ্ছে সেটা অবৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে, অর্থাৎ প্রকৃতি তার যেমন নদীর জলধারা কি কোন খাতে বইবে, একটা গিরিখাত, তারপরেতে পাহাড়ের কতটা ভঙ্গুর তার টেস্ট করা, সেই জন্যে ওখানে নিয়ম হচ্ছে যে রিমোট সেন্সিং ডিভাইস ওখানে করা, ওখানে তাপমাত্রা কতটা বাড়ছে সেটা মনিটরিং করা, ড্রোন নিয়ে পর্যবেক্ষণ করা, এই ধরনের জিনিসগুলোর উপর আরও জোর দিতে হবে। না হলে আমাদের দেখা যাবে যে এনভায়রনমেন্টাল রিফিউজি, অর্থাৎ যাকে বলে পরিবেশগত শরণার্থী, অনেক বেড়ে যাবে। শরণার্থীর থেকেও আরও ডেঞ্জারাস হচ্ছে, এত মৃত হয়ে যাচ্ছে, এত আর্থসামাজিক অবস্থার ক্ষতি আছে। আজকে নেপালের যা ক্ষতি হয়েছে,
ঘর বাড়ি, পর্যটন শিল্প ক্ষতি হয়েছে, কত লোক মারা গেছে। তো এটাতে নেপালের একটা আর্থসামাজিক অবস্থার উপর একটা বিরাট এফেক্ট আসবে। তো সেই জন্য আমাদের উচিত যে ক্যাবিনেটে বা মিনিস্ট্রিতে আমাদের এগুলো পাস করা, যে রাজনীতির ওপরে এখন পরিবেশ নীতিকে নিয়ে আসা। তবেই যদি, কারণ আমাদের বাঁচতে পারলেই তো আমাদের রাজনীতি হবে। তো পরিবেশ নীতিটাকে এখন গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আসতে হবে। অন্যদিকে আমরা দেখছি ভারতবর্ষেও তো এই যে কেদারনাথ, বদ্রীনাথ, প্রত্যেক বছর মানে লক্ষাধিক দর্শনার্থী যায় সেখানে। এবারে আরো আধুনিকরণের চিন্তা ভাবনা করা হচ্ছে ভারত সরকার থেকে, মানে আরো আধুনিকরণ হলে তো আরো সহজলভ্য হয়ে যাবে এবং সেখানে পাহাড় আরো বিপর্যস্ত হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কি মতামত? ওটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা পরিবেশের উন্নয়ন করতে গিয়ে, আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন করতে গিয়ে আবার যেন অন্য একটা পরিবেশ, যেটা বন জঙ্গল পাহাড় নদী রাস্তা, সেগুলো যেন ধ্বংস না হয়। প্রাকৃতিক পরিবেশটাকে সুরক্ষিত করা দরকার। ইকোলজিক্যাল ব্যালেন্স আমরা যেটাকে বলি, আমাদের যদি ব্যালেন্স নষ্ট হয়ে যায়, পাহাড়ের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেছে, পাহাড়ের একটা বাস্তুতন্ত্র থাকে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা হয়েছে, আগামী দিনে এই অবস্থা আমাদের দার্জিলিংকেও আমাদের দেখতে হতে পারে। আজকে সিকিমে, কিছুদিন আগে সিকিমে হয়েছে, এরপর দার্জিলিংয়ে হবে। দার্জিলিংয়ে আজকে তিস্তা নদী যদি আজকে মানে প্লাবিত হয়, তাহলে কালিম্পং, দার্জিলিং সমস্ত জায়গায় এটা এফেক্ট হবে। এবং এইগুলোকে আমরা বলছি যে পরিবেশগত অপরাধটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ উন্নয়নটা যেন টেকসই উন্নয়ন হয়। আজকে আমি মডার্নাইজেশন করতে গিয়ে আমার যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না। এবং সরকার মানে দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যায় তো এক্ষেত্রে। অর্থনৈতিক তো ভীষণভাবে দুর্বল হবে, এবং এত যে প্রাণঘাতী হচ্ছে, তাদের এত যে লোক মারা যাচ্ছে, এত লোক অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালগুলোতে ভীষণ ভিড় হবে। তারপরে এই যে কারেন্ট চলে গেছে নেপালে, অন্ধকারের মধ্যে সব লোকে বসবাস করছে। তারপর মোবাইল টাওয়ার, আজকে ইন্টারনেট করতে পারবে না, মোবাইল করতে পারবে না। তো টোটাল জিনিসটাই কোলাপস হয়ে যাবে। আজকে আমরা মোবাইল ছাড়া থাকতে পারি না, ইন্টারনেটে সারা দেশে ফিঙ্গার টিপসে আমাদের খবর আসে। আজকে নেপালের লোকরা তো কিছু করতে পারছে না, আজকে অন্ধকারে তারা বসবাস করছে। তাই এটা যদি কোলাপস হয়ে যায় সব দিক থেকে, তাহলে আমাদের সভ্যতাটাই আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে।